ডিভিসি পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার, এখন ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকার, এই তিনটে সরকার নিয়ে গঠিত। উনি কাট অফ করে দেবেন, তারপরে কি দামোদর নদীটাকেও পশ্চিমবঙ্গ থেকে উড়িয়ে দেবেন? জলাধারের ক্ষমতার, জল ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাহলে সেই জল ছেড়ে দিতেই হবে। সেই জল ছেড়ে না যদি যাবে কোথায়? উনি বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে টাকা খরচ করে ফেলেছেন, মাদ্রাসায় আর মসজিদে টাকা দিয়ে, ইমামদের ভাতা দিয়ে টাকা খরচ করে ফেলেছেন। কি করে উনি মাস্টার প্ল্যান করবেন? কেন্দ্র যদি টাকা না দেয়, তো ওকে দিয়ে ঘাটাল কেন? পৃথিবীর কোনো জায়গার কোনো উন্নতি হবে না। উনি যেটা পারেন সেটা হলো ভোট জোগাড় করতে পারেন। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে বারবার দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে আমরা দেখলাম জল শক্তি নিয়ন্ত্রণ থেকে স্পষ্টভাবে জানান যে তারা জল ছাড়ার আগে রাজ্যকে জানিয়েছেন, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন যে ডিভিসির সঙ্গে অল সম্পর্ক আমি তো কাট করবই। মূর্খ হলে কিছু সুবিধে আছে জীবনে। যে কথাটা আমি আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় লিখেছি, ডিভিসির সাথে উনি কি করে সম্পর্ক কাট করবেন? ডিভিসির অঙ্গ তো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ডিভিসি পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার, এখন ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকার, এই তিনটে সরকার নিয়ে গঠিত। তো উনি কাট অফ করে দেবেন, তারপরে কি দামোদর নদীটাকেও পশ্চিমবঙ্গ থেকে উড়িয়ে দেবেন? কাট অফ করে কী লাভ হবে? ডিভিসির যে এখানে প্রধান অফিস আছে, হেডকোয়ার্টার, সেটা উঠে ধানবাদ বা রাঁচি চলে যাবে, খুব আনন্দ হবে আমাদের মুখ্যমন্ত্রীর। জিজ্ঞেস করে নিও একবার মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একটু বুঝবার চেষ্টা করুন। জল যদি আকাশ থেকে মাটিতে পড়ে, তাহলে সেই জল গড়িয়ে সমুদ্রের দিকে চলে যাবে। সেটা যেখানেই পড়ুক না কেন নিজের রাস্তা ধরে যাবে, কেউ আটকাতে পারবে না। দামোদর উপত্যকা যেটা আছে, দামোদর উপত্যকার উজানটা হচ্ছে ঝাড়খণ্ডে আর ভাটিটা হচ্ছে পশ্চিমবঙ্গে। অতএব ঝাড়খণ্ডে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে সেই জল দামোদর নদী ধরে পশ্চিমবঙ্গের দিকে আসবে। এর পথে কিছু বাঁধ আছে, সেই বাঁধে পেছনে কিছু জলাধার আছে। এই সব জলাধারে যদি ক্ষমতা থাকে, তাহলে তারা খানিকটা জল ধরে রাখবে এবং সেখান থেকে জল পশ্চিমবঙ্গকে বন্যা থেকে বাঁচাতে পারে। কিন্তু যদি এত বেশি বৃষ্টি হয় যে পশ্চিমবঙ্গে বা জলাধারের ক্ষমতার, জল ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাহলে সেই জল ছেড়ে দিতেই হবে। সেই জল ছেড়ে না যদি যাবে কোথায়? উনি যদি বাঁধের গেট বন্ধ করে থাকেন, তাহলে জল বাঁধ ছাপিয়ে বাঁধের ধার দিয়ে চলে যাবে, এমনকি বাঁধটাকে উল্টে ফেলে দিতে পারে। এই সব জিনিস ওকে যে বোঝানো হয়নি তা নয়, ওর যে চারপাশে লোক আছে তারা নিশ্চয়ই ওকে বুঝিয়েছেন বা বোঝানো উচিত ছিল। কিন্তু উনি তো সব কিছু বেশি বোঝেন, যে 29টা ভাষা বোঝেন না 77টা ভাষা বোঝেন বলেছেন। তার কাছে এইসব তো জল ভাত, এগুলো কোনো ব্যাপারই নয়। অতএব উনি ঠিক করেছেন যে এই জিনিসটাকে স্বাভাবিক বুদ্ধি দিয়ে না বিচার করে ক্ষুদ্র রাজনীতি দিয়ে বিচার করবেন, এবং উনি ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। করে দিন ছিন্ন, কার কি বয়ে গেছে? যদিও আপনার ক্ষমতা আছে বলে আমি মনে করি না, আইনত আপনার এরকম ক্ষমতা আছে বলে আমি মনে করি না, কিন্তু করে দিন। এরপরে যখন ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, তখন আর কারুকে ধরতে পারবেন না, কারণ বৃষ্টির জল পশ্চিমবঙ্গে আসবেই, কারণ পশ্চিমবঙ্গ ভাটিতে। ভারতের জল যেমনি বাংলাদেশে যায়, বাংলাদেশ উজানে, ভারত উজানে, বাংলাদেশ ভাটিতে, ঠিক সেই রকম করে ওটা আসবেই। এখন যদি না বোঝেন, ইচ্ছে করে যদি সংকীর্ণ রাজনীতি করেন, সস্তা বাহবা পাবার জন্য কতগুলো মিথ্যে কথা বলেন, সেটা ওর ইচ্ছে। এর পাশাপাশি জলে ডুবেছে এবার ঘাটালও, এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় তিনি বলেন যে কেন্দ্র করলো না, আমরা করাচ্ছি, আমাদের রাজ্য সরকার করছেন, এবং এখন ডিপিআই রেডি হচ্ছে। ডিপিআই রেডি হয়ে গেলে আরো 2 বছর লাগবে রেডি হতে, আরো 2 বছর লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি। এতদিন ডিপিআই বানাননি কেন? আর কি আছে সেই মাস্টার প্ল্যানে? আজ পর্যন্ত উনি বা ওর অধস্তন কেউ কখনো ঘোষণা করেছেন যে সেই পবিত্র মাস্টার প্ল্যানের মধ্যে কি আছে? মাস্টার প্ল্যানে কি আছে সেটা বুঝবার মতন বুদ্ধি এই রাজ্যে অনেক লোকের আছে। তার মধ্যে এই ক্ষুদ্র আমিও আছি, কারণ আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার।
অতএব আমি এইটা বুঝতে পারি মাস্টার প্ল্যানে কি আছে। মুখ্যমন্ত্রী তো সবই বোঝেন, ওই 29টা না 77টা ভাষা জানেন উনি, ওর কাজে এগুলো জলভাত। কিন্তু মাস্টার প্ল্যানে কি আছে, এতদিন ধরে মাস্টার প্ল্যান করেননি কেন, এবং সেই ডিপিআই বাদ এতদিন করেননি কেন, কি করে করবেন? রাজ্যের তো দেউলিয়া অবস্থা। উনি বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে টাকা খরচ করে ফেলেছেন, মাদ্রাসায় আর মসজিদে টাকা দিয়ে, ইমামদের ভাতা দিয়ে টাকা খরচ করে ফেলেছেন। কি করে উনি মাস্টার প্ল্যান করবেন? কেন্দ্র যদি টাকা না দেয়, আর কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে একমাত্র কারণ আমি বুঝতে পারি যে উনি যে টাকা পেয়েছেন তার হিসেব দেননি, কখনোই হিসেব দেন না। রাজ্যপাল বলেছেন যে পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রিপোর্ট আছে সেই রিপোর্ট উনি বিধানসভায় দাখিল করেননি। এই জিনিসগুলোর তো জবাব দিয়ে ওকে করতে হবে। এবং মুখ্যমন্ত্রী এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক তিনি জানিয়েছেন, দেবাশিস ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন যে লন্ডন বানাতে গিয়ে তিনি অ্যাকচুয়ালি ঘাটালটাকে ভেনিস বানিয়ে ফেলেছেন। ওসব ঠিক আছে, এগুলো তো কথার কথা আর কি। লন্ডন ওকে দিয়ে ঘাটাল কেন? পৃথিবীর কোনো জায়গার কোনো উন্নতি হবে না। উনি যেটা পারেন সেটা হলো ভোট জোগাড় করতে পারেন। ওর একমাত্র লক্ষ্য হচ্ছে, অর্জুনের যে পাখির চোখের মতন লক্ষ্য হচ্ছে ভোট জোগাড় করা। ভোট জোগাড় করতে উনি খুব ভালো পারেন, আর কিচ্ছু পারেন না, কিচ্ছু পারেন না, এবং ওইটাই ওর একমাত্র লক্ষ্য। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে আরজিকর কাণ্ড নিয়ে একদম উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, এবং সেই প্রেক্ষিতে গতকাল রাতেও একটি মিছিল বের হয় সাধারণ নাগরিকের, এবং সেই মিছিলে প্রতিবাদ মিছিলে যে আক্রান্ত হয়ে যান যারা প্রতিবাদ করছিলেন প্রতিবাদবাদীরা, এবং সেই অভিযোগ উঠছে দমদমের এক কাউন্সিলরের বিরুদ্ধে, বিশ্বনাথ প্রসাদ 30 জনের সঙ্গে নিয়ে সে আক্রমণ চালায়। তাহলে বারবার প্রতিবাদ মিছিলে যাদের উপর অভিযোগ আসছে, যারা আক্রমণ চালাচ্ছে, তৃণমূল সরকারের থেকে কেন তাদের নাম আসছে? না, ব্যাপার হচ্ছে কি যে যখন প্রথমে উনি ডাক্তারদের মিছিল দেখে ও কিছু না, ও আজ বাদে কাল স্তিমিত হয়ে যাবে। তারপরে যখন দেখলেন 31 দিন হয়ে গেল, ডাক্তারদের কোনোভাবেই উৎসাহে ভাটা পড়ছে না, এবং সাধারণ মানুষ সেই মিছিলে বা সেই বিক্ষোভে যোগ দিচ্ছেন, তখন তাদের কাছে কেঁদে কুকিয়ে বলতে লাগলেন যে আপনি উৎসবে ফেরত আসুন। তারা ফিরল না। এখন এতদিন হয়ে গেল ডাক্তাররা অস্থায়ীভাবে নিজেদের বিক্ষোভ বন্ধ করেছে, কিন্তু বলেছে যে আমরা বিক্ষোভ তুলিনি, আমরা আমাদের আন্দোলন তুলিনি, আন্দোলন চলবে। আপাতত আমরা যে সমস্ত জরুরি রোগী আছে তাদের আমরা দেখছি। তো এই অবস্থায় ওর হাতে কি করবার আছে? ওর হাতে মানে কেওড়া প্রচুর আছে, মানে খুচরো গুন্ডা আর কি, যাদের এমনি কোনো খেয়ে দেয়ে কাজ নেই, যারা চাকরি বাকরি কিছু পায়নি এবং পাওয়ার সম্ভাবনাও নেই তাদের। এই রকম কিছু লোক আছে, তাদেরকে লাগিয়ে দিলেন যা গিয়ে ডাক্তারগুলোকে মার। এই তো হচ্ছে, এই তো করতে যাচ্ছেন উনি। আপনি উৎসবে ফেরার একটা বক্তব্য রাখলেন, তো এই উৎসবের ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, উৎসবে ফিরবে কি ফিরবেন না। আপনার কি মনে হয় সাধারণ মানুষের এই সময় দাঁড়িয়ে, কারণ অনেক মানুষের জীবিকাও নির্ভর করছে? সবই বুঝলাম, কিন্তু জীবিকা যেমনি নির্ভর করছে তেমনি সাধারণ মানুষের বিক্ষোভটা তো আছে। অতএব এটা কি উৎসবে তারা ফিরবেন কি না, ফিরলে কতটা ফিরবেন, এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে সাধারণ মানুষের সমস্ত শুভেচ্ছা সত্ত্বেও, যারা দুর্গাপুজোর ওপর নির্ভর করেন তাদের প্রতি সমস্ত শুভেচ্ছা সত্ত্বেও এবার দুর্গাপূজার উৎসব স্তিমিত হবে। আচ্ছা, এই আরজিকর কাণ্ড নিয়ে নাগরিক সমাজের রিলে মশাল যে মিছিল হয়েছিল, সেই মিছিলে শুক্রবারে একাধিক ব্যানারে দেখা যায় অভয়াকাণ্ডে গ্রেফতার হয় এবং পরে জামিন পাওয়া সিপিএম যুবনেতা কলাতন দাশগুপ্তের ছবি। বারবার আমরা অভিযোগ উঠছে যে আমরা দেখেছি যে নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিল সিপিএম বা বামফ্রন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে। কোথাও কালকের মিছিলে যে ব্যানারে কলাতন দাশগুপ্তের ছবি দেওয়া আছে, সেটা কি কোথাও যে শিলমোহর পড়লো যে বামফ্রন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে? এসব করে কোনো লাভ হবে না। সিপিএম ডুবে গেছে। যে সিপিএমকে আজ থেকে 15 বছর আগে অপরাজেয় বলে ধরা হতো যে পশ্চিমবঙ্গে সিপিএমকে কেউ হটাতে পারবে না, সেই সিপিএম আজকে 0 আসন পায়।
আজকে কেন সিপিএম ফিরতে পারবে না তার একাধিক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে সিপিএম যে 34 বছর ধরে এই বীভৎস অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল মানুষের ওপরে, যার থেকে তৃণমূল শিখেছে, যার থেকে তৃণমূল এই গুন্ডামি, দলদাসত্ব এই সমস্ত শিখেছে, এগুলো তো মানুষ পুরোপুরি ভোলেনি। মানুষের এমনি বলা হয় যে তাদের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু এত দুর্বল নয় যে এগুলো সব এত এর মধ্যে ভুলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএমের নেতা কে? মোহাম্মদ সেলিম না, মনে এই মেয়েটির নাম কি ভুলে যাচ্ছি আমি, ইপসিতা না, মোদি একটা কিছু নাম, মীনাক্ষী না, কলতান, এদের দিয়ে এরা নেতৃত্ব দিয়ে এরা করবে। এরা যেটা করতে পারে, যেটা করছে, সেটা হলো যে মিছিল আছে, মিছিলের মধ্যে ভিড়ে গেলাম, ভিড়ে গিয়ে এক আধটা ঝান্ডা নাড়লাম আর ওদের লেনিনের নাম করলাম, এরকম কিছু আবল তাবল করলাম, কিন্তু তাতে মানুষকে সিপিএমের দিকে ফেরানো যাবে না। সিপিএম যে একটা শয়তানের দল, সেই 34 বছর ধরে তারা পশ্চিমবঙ্গকে শোষণ করেছে, অর্থনৈতিকভাবে, শিল্পের দিক থেকে যে ভারতের সবচেয়ে অগ্রসর রাজ্য ছিল, এক সময় 23% উৎপন্ন দ্রব্য এই শিল্পের থেকে উৎপন্ন দ্রব্য ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসতো, সেটা এখন 4% এসে যেত, সব সিপিএমের জন্য। এ ব্যাপারে মমতাকে আমি দোষ দেবো না, এটা পুরো সিপিএম করেছে। কি বিশাল বিশাল কারখানা ছিল যেগুলোর ভেতরে সিপিএম করে বিক্ষোভ তৈরি করে, শ্রমিক অশান্তি তৈরি করে কারখানা তুলে দিয়েছে। তো সেগুলো তো মানুষ ভোলেনি। সেই যারা তার ফলে বেকার হয়েছেন তারা তো এখনও বেঁচে আছেন। অতএব সিপিএমের এই করে কোনো লাভ হবে না, কলতান যতই কলতান করুক, আর এতে মীনাক্ষী যতই নিজের রক্ষী দিয়ে দেখবার চেষ্টা করুন, কোনো লাভ হবে না। ওই যে মার্কস আর লেনিনের যে বস্তা পচা তত্ত্ব ছিল, সেই তত্ত্ব আজকে সারা পৃথিবী ইতিহাসে রাস্তা খুঁড়ে ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গ ফেলে দেবে। একদিকে যেমন এই যে নাগরিক সমাজের মিছিলে সিপিএম দ্বারা প্রভাবিত অভিযোগ হচ্ছে, অন্যদিকে আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডের পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথম থেকেই সরব হয়েছিলেন এবং তিনি যে স্লোগান তিনি দিয়েছিলেন যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিন্তু তারপরে আমরা একদম শেষের দিকে দেখলাম কোথাও যে সেই আন্দোলনের গতি কমে গেল, কেন, কি কারণ? এরকম হয়ে থাকে কারণ একটা আন্দোলন যখন চলতে থাকে এবং তার মধ্যে পারিপার্শ্বিক নানা রকম অবস্থার প্রভাব পড়ে, যেমন সামনে পুজো এসে গেছে এখন এবং বন্যা এসে গেছে, সেই গতি রাখা যায় না। কিন্তু মানুষের মনে তো ক্ষোভটা জমা হয়ে আছে, সেই জন্য আন্দোলন গতি কমে গেল, আন্দোলনের গতি আবার বাড়বে। বরঞ্চ এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে মমতার আগের জায়গা ফিরে পাবেন না। মমতার প্রতি মানুষের একদিকে শ্রদ্ধা ছিল, একদিকে ভয় ছিল, কেস দিয়ে দেবে, মেরে দেবে, ওর গুন্ডারা বাড়িতে চলে আসবে, এই ভয় এখন আর নেই। আচ্ছা, শেষ প্রশ্ন করব যে কুণাল ঘোষ একসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি নিজেই সরব হয়েছিলেন, তারপরে কিছুদিন আগেই তাকে তার যে মুখপাত্র পদ থেকে সরানো হয়, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি সব বিষয়ে একটু বেশি এগিয়ে আসছেন বা নিজের বক্তব্য রাখছেন। কোথাও কি 26 ইলেকশনের টিকিটের জন্য এত তৎপরতা? হতে পারে। দুরকম কুণাল ঘোষ আছে, আমি যতদূর দেখেছি দুরকম আছে। একটা দাড়িওয়ালা কুণাল ঘোষ যে চিৎকার করে বলেছিল মুখ্যমন্ত্রীকে জেলে ভরতে হবে, মুখ্যমন্ত্রীর বাড়িতে সমস্ত সারদার টাকা রাখা আছে। আর একটা হচ্ছে গালফোলা কুণাল ঘোষ, যে গালফোলা কুণাল ঘোষ সারাদিন ধরে চিৎকার করে বেড়ায় যে না, মুখ্যমন্ত্রীর কি দোষ আছে, আমরা তো দেখেছি, আমরা তো ওটা করেছি, আমরা এই সমস্ত এইরকম হাত পা নেড়ে নিজেকে হাস্যকর বানিয়ে টিভিতে বা অন্য মিডিয়াতে এরকম করে বেড়ায়। অতএব একটা কোনো তৃতীয় কুণাল ঘোষ এর থেকে বেরিয়ে আসছেন কিনা আমি জানি না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।